হ্যালো বন্ধুরা, আমি পারমিতা ইউনিক ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। আমরা কিন্তু সকাল সকাল ধর্মশালা থেকে বেরিয়ে গেছিলাম অমৃতসরের উদ্দেশ্যে। কারণ ধর্মশালা থেকে অমৃতসরের ডিস্টেন্স ছিল মোটামুটি 203 কিলোমিটার পর্যন্ত। তো যেতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা লেগেই যাবে। আর আপনারা যদি কলকাতা থেকে অমৃতসর যেতে চান, তার জন্য অনেক রকম ওয়ে আছে, নানা রকম এয়ারলাইন্স আছে। সেটা কিন্তু কলকাতা টু গোল্ডেন টেম্পলে অনেকগুলো ফ্লাইটই আছে। এছাড়াও শিয়ালদা থেকে অমৃতসর জাংশন ট্রেনও অ্যাভেলেবেল আছে। আমরা কিন্তু সেই গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, যে গাড়ি আমাদের চণ্ডীগড় টু চণ্ডীগড় বুকিং ছিল। তো 5-5.5 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পাঠানকোটে পৌঁছে গেছিলাম, এবং সেখানে কিন্তু আমাদের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ননভেজ খেয়েছিলাম। ওখানে কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই ভেজ পাওয়া যায়, তবে আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিলেন উনি কিন্তু আমাদের সেই ননভেজ হোটেল খুব ভালোভাবে খুঁজে দিচ্ছিলেন। আমরা মোটামুটি অমৃতসরে 3টে নাগাদ পৌঁছে গেছিলাম। দেখুন, এইটা আমাদের হোটেলটা কিন্তু বেশ ভালোই ছিল, আর সব কিছুই সুবিধা ছিল হোটেলের মধ্যে। আমরা 3জনই ফ্যামিলি মেম্বার আমরা ট্যুর করেছিলাম। জেনারেলি আমরা 3জনই যাই যেখানে যাবার। এটা ছিল দেখুন হোটেলের বাথরুমটা, যেটাতে কিন্তু গিজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বেশ স্পেসটাও কিন্তু খুব ভালোই ছিল। তো আমরা সেদিনকে অনেকটা জার্নি করার পর আমরা সেদিনকে কিন্তু কোথাও বেরোইনি। আমরা অমৃতসরের হোটেলেই কিন্তু আমরা রেস্ট করেছিলাম সারাদিন জার্নি করার পর। তারপরে সকালবেলা উঠেই আমরা প্রথম গিয়েছিলাম ওখানকার শ্রী দুর্গিয়ানা মন্দির। তো এই মন্দিরটি অ্যাকচুয়ালি দেখতে অনেকটা পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির আছে তার আর এক নাম হচ্ছে শিখ হরমন্দির সাহেবের মন্দির, তার কিন্তু এক অনুরূপ। এই মন্দিরের নাম অ্যাকচুয়ালি দুর্গা দেবীর নাম থেকেই এসেছেন, যিনি এখানে প্রধান পূজিত দেবী। আর কিন্তু এখানে লক্ষ্মী বিষ্ণুরও পুজো করা হয়। এছাড়া হনুমান মন্দির আছে, আরও আছে অনেক দেবদেবীর মন্দির। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি কিন্তু স্থাপন করা হয়েছে। আমার ছেলেকে মাঝে মাঝে কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিও ক্যামেরা নিয়ে। জানি না কী ভিডিও করছে, কারণ ওর ভিডিওতে আমি কিছুই উল্লেখ্য খুঁজে পাই না। ও যা পায় সেটাই রেকর্ড করে ফেলে। তো চলুন দেখি, এইটা হচ্ছে মেন গেট। এখান থেকে কিন্তু আমাদের সকলকে প্রবেশ করতে হয়েছিল, আর তার আগে কিন্তু জুতো রাখতে হয়েছিল এক জায়গায়। তো এখানে কিন্তু সব কিছুটাই কিন্তু বিনা পয়সায়। মন্দিরে কিন্তু প্রবেশদ্বারে প্রবেশ করতে কোনো পয়সা লাগে না, আর জুতো রাখারও জন্য কিন্তু কোনো ডিপোজিট মানি নেই। এই আমরা ঢুকছি প্রথম গঙ্গা মন্দিরে। এখানে কিন্তু শিব মহাদেব আছেন, আর একটা বড় গাছও আছে। এখানে বলা হতো যে অশ্বমেধের পুজো করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন শিবের পুজো সবাই আমরা করছি, আমরাও কিন্তু সবাই ওনাকে আরাধনা করলাম। করার পর পুরো মন্দিরটা ঘুরলাম। আর এই যে হচ্ছে হোমকুণ্ড, এখানে কিন্তু অশ্বমেধের যজ্ঞ করা হয়। তো আর এখানে নানান দেবদেবীর অনেক মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে হনুমানজি আছে, আর আছে মাতা লক্ষ্মী, শিব, নারায়ণ, প্রচুর দেবদেবীর এখানে মন্দির আছে, আর খুব বড় বড় জায়গা জুড়ে। আর জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার শান্ত পরিবেশ। আপনারা কিন্তু অবশ্যই যদি অমৃতসরে যান তো এই দুর্গিয়ানা টেম্পল যেন অবশ্যই ঘুরবেন, খুব ভালো লাগবে কিন্তু। তারপরেই এই টেম্পল থেকেই বেরিয়ে গেলাম মেন মন্দিরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে দুর্গিয়ানা টেম্পল। জায়গাটা কিন্তু বিশাল বড়, আপনাকে পায়ে হেঁটে ঘুরতে মোটামুটি ঘন্টাখানেকের মতন কিন্তু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন অনেকটা বড়, আর একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করছি। তো এটাই হচ্ছে মেন মন্দির। দেখুন দুর্গিয়ানা টেম্পল যাকে বলা হয়, এখানে মেন আরাধ্য দেবী হচ্ছে দেবী দুর্গা। যেখানে দেখছেন পাচ্ছেন এখানে ছোট ছোট মূর্তিও আছে দেবী দুর্গার। আর এটাও কিন্তু ঠিক গোল্ডেন টেম্পলের আদলেই বানানো, যেটা পুরো সরোবরের মধ্যিখানে
এই মন্দিরটা কিন্তু স্থাপন করা হয়েছে। দূর থেকে দেখলে অনেকটা স্বর্ণ মন্দিরই কিন্তু মনে হবে। চলুন দেখি মন্দিরের ভেতরটা কেমন লাগে। এবারে কিন্তু এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু লাইন দিয়ে দেবীর আরাধনা করা হচ্ছে। এখানে কিন্তু শুধু দুর্গা দেবীর মূর্তি ছিল না, অনেক দেবদেবীরই মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। এখানে কিন্তু রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, ভরত, এছাড়াও নারায়ণ, সমস্ত দেবদেবীরই কিন্তু এখানে বড় বড় মূর্তি প্রতিমা স্থাপন করা হয়েছে। আর জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে, আপনারাও কিন্তু অবশ্যই যাবেন। এছাড়াও এখানে রয়েছে বড় একটা হনুমানজির মূর্তি। এই রইল দুর্গায়না টেম্পলের আসল ভিডিওটা। দেখুন, দেখতে কিন্তু অনেকটা গোল্ডেন টেম্পলের আদলেই তৈরি করা হয়েছে। এখানেও আর এক দেবীর মূর্তি আমরা দর্শন করলাম। এছাড়াও ওখানকার স্থানীয় কিছু দেবদেবীরও মূর্তি কিন্তু এখানে আছে। এরপর মন্দির দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম আটারি বর্ডারের উদ্দেশ্যে, কিন্তু সেইখানে যাওয়ার রাস্তাতেই আমরা পেয়েছিলাম পাঞ্জাব স্টেট ওয়ার হিরোজ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবের যেসব হিরোজ ছিল, মিন্স বলতে গেলে যারা ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিল। অমৃতসর একটা ফেমাস জায়গা, যেটা আমাদের ভারতের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানকার যারা যারা সেই স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তাদের যত স্মৃতিসৌধ এখানে স্থাপন করা হয়েছে। পাঞ্জাবের যত বীর যোদ্ধা ছিলেন, এছাড়াও কার্গিল ওয়ারের সময় যেসব জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল, যত অস্ত্রশস্ত্র বলুন, আইএনএস বিক্রান্ত, যেসব MiG-20, আরও যত রকমের যা কিছু ওয়েপেন্স ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে খুব সযত্নে রাখা আছে। তার স্ট্যাচু হিসাবেও কিছু কিছু অরিজিনাল জিনিসও এখানে কিন্তু খুব ভালো মতনভাবে রাখা হয়েছে। হ্যাঁ, তবে বলে দিই, এই যে পাঞ্জাব স্টেট ওয়ার হিরোজ মেমোরিয়ালস অ্যান্ড মিউজিয়ামটাকে অনেকে পার্টিশন মিউজিয়ামও বলা হয়, কারণ পার্টিশনের সময় থেকে এই মিউজিয়ামে কিন্তু যা যা ঘটনা ঘটেছিল, যেসব স্বাধীনতা সংগ্রামীরা অংশ নিয়েছিলেন অমৃতসর থেকে, তাদের উদ্দেশ্যেই কিন্তু এই মিউজিয়ামটা। কার্গিল ওয়ারের সময় তারা যা কিছু নিয়েছিল, ভারত পাকিস্তান ওয়ারের জন্য তারা যে সমস্ত সংগ্রাম করেছিলেন, তার জন্য তাদের যা যা ওয়েপেন্স লেগেছিল, তাদের বলিদান, সমস্ত কিছুটাই কিন্তু এখানে ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে, স্ট্যাচুর মাধ্যমে খুব ভালো মতনভাবে বর্ণনা করা হয়েছে। আর মধ্যিখানে দেখছেন এই মিউজিয়ামটার, দেখছেন MiG-21, তারপর আপনার যেগুলো পেট্রোল ট্যাঙ্ক ইউজ করা হয়েছিল, হেলিকপ্টার ইউজ করা হয়েছিল কার্গিল ওয়ারের জন্য, সেগুলোর কিন্তু খুব বড় বড় স্ট্যাচু করা রয়েছে। আর এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তবে এটা বলে দিই, এই যে পার্টিশন মিউজিয়ামটার কথা বলছি, এটা কিন্তু উইকে আপনার মানডেতে বন্ধ থাকে, ঠিক আছে, মানডে এবং যে কোনো হলিডেতে কিন্তু বন্ধ থাকে। আর বাদবাকি উইকডেজ কিন্তু সমস্ত দিনই খোলা, মানে টুইসডে টু সানডে, আর 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর এর এন্ট্রি ফি কিন্তু পার হেড 100 টাকা, মানে 100 রুপিস একজনের জন্য। এটা ছিল একটা বড় পাঞ্জাবের যেটা শৌর্যের প্রতীক বলা হয়, সোড, বিশাল বড় আকারের এই সোডটা ওখানে রাখা আছে সেই সব বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। দেখতেই পাচ্ছেন
জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু আমরা যে সময় পৌঁছেছিলাম মারাত্মক পরিমাণে রোদ ছিল, এতটাই সূর্যের তাপ ছিল যে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। এই যে তাদের সৌর্যের প্রতীক, এবং এখানে অনেক রকমের হল আছে যেগুলো কিন্তু আপনাকে এক্সপ্লোর করতে হবে। এখানে মোটমাট 4টে হল আছে, 8খানা হল আছে। 8খানা হলকে আপনি পুরোপুরিভাবে ঘুরতে গেলে আপনার মোটামুটি ঘন্টাখানেকের মতন সময় লাগবে। তবে এই বিল্ডিংটি বিশাল বড়, আর একটা বিল্ডিংয়ে এক রকমের, দেখুন এখানে শিখরা পাঞ্জাবিরা যেসব অস্ত্র তারা ব্যবহার করেছিলেন তাদের প্রতিরূপ স্বরূপ সমস্ত কিছু দেওয়া আছে, এবং পাঞ্জাবিদের যেসব অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করেছিল সেই সময়, সেসব তীর ধনুক দেখতেই পাচ্ছেন। আরও অনেক কিছু জিনিস এখানে, সব কিছুটাই বলা মুশকিল, আপনারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যতটুকু দেখানো পসিবল হয়েছে আমি কিন্তু ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই যাবেন, তবে একটু সময় নিয়ে যাবেন। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, দুর্গানা টেম্পল ঘোরার পর এখানে কিন্তু চলে এসেছিলাম। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আটারি বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেহেতু টাইমটা অনেকটাই ছিল বলে আমাদের ড্রাইভার আঙ্কেল এইখানটা নিয়ে এসেছিলো। তবে সময়ের অভাবে কিন্তু অনেকেই এখানে আসতে পারে না, কারণ টাইম নিয়ে বেরোয় না, ওয়াঘা বর্ডারের সেই রিট্রিট সেরেমনির সময়টা হয়ে যায়, সেই জন্য এটা অনেকেরই ঘোরা হয় না। এটা কিন্তু আপনাদের সামনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু আইএনএস বিক্রান্তের। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো হয়েছে। তবে মাঝে মধ্যে কিন্তু আমার ছেলেকে দেখতে পাবেন এই ভিডিওটা ডিস্টার্ব করবার জন্য, কারণ ও খুবই দুরন্ত। আমি আপনাদের আবারও ভালো করে দেখাচ্ছি, দেখুন আইএনএস বিক্রান্ত। এটা ছিল স্টিল ফ্রিগেট, যেগুলো যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল সেই সময়। এখানে যেসব রাইফেলসগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু তখনকার দিনের তৈরি জিনিসপত্র, যেগুলো দিয়েই কিন্তু ব্রিটিশদের সাথে, এছাড়া তারও আগে যেসব রাজ্যের সাথে, সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছিলেন এরা, সেইগুলো কিন্তু এখানে খুব ভালো রকমভাবে বর্ণনা করা আছে। এছাড়াও ভিডিও গ্রাফিক্সের মধ্যে দিয়ে, অডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছুটাই এখানে এক্সপ্রেস করা আছে। আপনাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে না। এই হলো আইএনএস বিক্রান্ত। এটা একটা মডেল তৈরি করা আছে অবশ্যই, কিন্তু মডেলটা দেখে এমনই মনে হচ্ছে যেন সেই পুরনো বিক্রান্তকেই দেখা যাচ্ছে। আইএনএস বিক্রান্ত স্বাধীনতাতে পরে কার্গিল ওয়ারের সময়, ভারত পাকিস্তান যুদ্ধের সময় এ কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এখানে কিন্তু সব কিছুর মডেল বলুন, সমস্ত কিছু জিনিস খুব ভালো করে সংরক্ষণ করা রয়েছে। আমরা একটা রুমে যখন ঢুকছি তখন কিন্তু এরকম ধরনের স্ট্যাচু, যেসব মুঘল সাম্রাজ্যের সাথে, যেসব অন্য রাজরাজাদের সাথে যা কিছু যাবতীয় যুদ্ধ করে
ভারতকে স্বাধীন করা হয়েছিল সেই সময়, তারপরে ব্রিটিশদের সাথে। তো অনেক কিছু রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ আমাদের ভারত স্বাধীন হয়েছে। আগের ভারতবর্ষ কেমন ছিল, কতটা রাজ্য জুড়ে ছিল, কত দূর বিস্তারিত ছিল, এবং তার পরে পরে কারা কারা এই অমৃতসরের রাজা হয়েছিলেন তাদের কিন্তু বিবরণ এখানে খুব ভালো মতনভাবে দেওয়া রয়েছে। রাজসভায় তখন কে রাজা ছিলেন এবং পরবর্তী রাজা কে হবেন, সমস্ত কিছু খুব সুন্দরভাবে স্ট্যাচুর মাধ্যমে, অডিও ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কিভাবে অমৃতসরের শিখ পাঞ্জাবি যোদ্ধারা তাদের জীবন দিয়েছিলেন। এই মিউজিয়ামটা তাদেরই উদ্দেশ্যে। খুব সুন্দর লাগবে। ক্যামেরার মাধ্যমে কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু সামনে থেকে দেখলে খুবই ভালো লাগবে। যে স্ট্যাচুগুলো বানানো রয়েছে সেগুলো যেন জলজান্ত মূর্তি, মানে বসে রয়েছে, যেন মনে হবে এতটাই সুন্দরভাবে হাতের কাজ সাজানো, অডিও ভিজুয়াল তাদের সমস্ত কিছু করা। এইটা একটা রাজসভা, রাজা বসে আছেন এবং রাজসভায় যারা যারা বসতেন, যখন ব্রিটিশরা এসেছিল তাদের সাথে শিখ যোদ্ধারা যেরমভাবে যুদ্ধ করেছিলেন, কত রক্ত বয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিলেন, সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই সময় নিয়ে এই জায়গাটা আসবেন, কারণ মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবেই প্রত্যেক কটা ঘর ঘোরবার জন্য। ইনি ছিলেন শ্যাম বাহাদুর, ওনার যে স্ট্যাচুটা এখন দেখা গেল। আপনারা কারা কারা অমৃতসর ঘুরতে গিয়ে এই মিউজিয়ামটা এক্সপ্লোর করেছিলেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ঘুরে কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারাও একটু টাইম নিয়ে বেরোবেন, যাতে এই সুন্দর জায়গাটা আপনারাও দেখতে পারেন। এটা একটা আইএনএস বিক্রান্তের একটা স্ট্যাচু করা হয়েছে, যার মধ্যে মানুষ ঢুকতেও পাচ্ছে, তার মেইন যে কেবিন, সমস্ত কিছুই। ইনি ছিলেন ক্যাপ্টেন আইএনএস বিক্রান্তের, ওনারও স্ট্যাচুটা খুব ভালো মতনভাবে তৈরি করা রয়েছে। দেখুন, আমরাও কিন্তু আইএনএস বিক্রান্তে আস্তে আস্তে প্রবেশ করছি। আমার ছেলে তো উপরে উঠেই গেল কি আছে দেখবার জন্য। সবাই এখানে আসছে, ফটো তুলছে, জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে। এবার আমরা চলে গেলাম কার্গিল ওয়ারে। পুরো অ্যাটমসফিয়ারটা মনে হচ্ছে তখন কার্গিল ওয়ার চলছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়, ইন্ডিয়ান আর্মি ভর্তি। আর এখানে কিন্তু সমস্ত কিছু অডিও ভিজুয়ালের মাধ্যমে আপনাদের কিন্তু বুঝিয়েও দেওয়া হবে কখন কোথায় কি হয়েছিল, কারা এখানে নিহত হয়েছিল, কখন এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল, সমস্ত কিছুটাই। তবে এখানে 1-1.5 ঘন্টা ঘুরবেন, আপনার কিন্তু বোরিং মনে হবে না, কারণ প্রত্যেক কটা রুমেই কিন্তু এক একটা অ্যাডভেঞ্চার।
যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সেই ব্রোফোর্স কামান, যেটা কার্গিল ওয়ারের মেন হাতিয়ার ছিল আমাদের কাছে। এটার আরেক নাম গেনারস, তার স্ট্যাচুটাও বানানো আছে। সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠেনি, তাও যতটুকু পেরেছি। দেখুন কার্গিল ওয়ারের যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্প ছিল এবং যেখানে কার্গিল যুদ্ধটা থেকে তারা অংশ নিয়েছিলেন, যে বিমানগুলো তাতে অংশ নিয়েছিল সেইগুলোকে সব কিছুই একটা স্ট্যাচুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখানে। এই ভিডিও গ্রাফিক্সের মধ্যেও কিন্তু খুব ভালো মতনভাবে বোঝানো রয়েছিল। এরপরে কিন্তু ওটা ঘোরার পরেই আমরা চলে গেছিলাম আটারি বর্ডারের উদ্দেশ্যে, যেটাকে ওয়াঘা বর্ডারও বলা হয়। সেখানে যে রিট্রিট সেরিমনির জন্য দেখতে পাচ্ছেন সবাই আমার সামনে কিন্তু খুব জোরে জোরে পা চালিয়ে যাচ্ছে বা দৌড়চ্ছেও বলতে গেলে হয়। আমিও সেই জন্য খুব তাড়াতাড়ি হাঁটছিলাম, কারণ এখানে যেতে গেলে একটু টাইম হাতে নিয়ে যাবেন। এখানে রিট্রিট সেরিমনিটা শুরু হয় 5টা সাড়ে 5টা থেকে, কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে 2টো আড়াইটের মধ্যে। তবেই গেলে কিন্তু আপনি আপনার মনের মতন জায়গাটা নিতে পারবেন। তা নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। আপনি যেখানে হয়তো থাকবেন সেখান থেকে হয়তো রিট্রিট সেরিমনিটা খুব ভালোভাবে না দেখা যেতেও পারে। সেই জন্য আপনাকে একটু খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই দিকেরটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ফ্ল্যাগ, যেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু বর্ডার অঞ্চলে পৌঁছে যাচ্ছি। আর এটা ছিল শাহি কেলা, যেটা লেখাই আছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। মিনস আমাদের ইন্ডিয়ার এটা থেকেই ফার্স্ট রেস্টুরেন্ট শুরু হচ্ছে আর এটাই লাস্ট, কারণ এরপরে হচ্ছে পাকিস্তান। তো আমরা অলরেডি বর্ডার এরিয়া থেকে খানিকটা দূরেই আছি। এখানে কিন্তু কোনো রকম টিকিট লাগে না, সমস্তটাই কিন্তু বিনামূল্যে। তো ভুলেও কিন্তু অনেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অনেক কিছু আইডির কথা বলবে এখানে। এটা দিয়ে অন্য কোনো অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে কিছুই করতে লাগে না কিন্তু অবশ্য। এই এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি সেই রিট্রিট সেরিমনিতে। দেখুন আমি অত তাড়াতাড়ি গিয়েও কিন্তু আমি জায়গা পেয়েছি কোথায়, তাও এখান থেকে বেশ ভালো মতনভাবেই কিন্তু দেখা যাচ্ছে। ওই যে ঝান্ডাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাকিস্তানের এলাকা, আর এইটা হচ্ছে আমাদের বিএসএফ জওয়ানরা, যেখান থেকে স্টার্ট আমাদের ইন্ডিয়া। সেটা দেখতেই পাচ্ছেন অলরেডি এখন কিন্তু বাজে 2:30, তাতেই কিন্তু ভিড় এরকম অবস্থায় হয়ে গেছে। তাহলে যখন বুঝতে পারছেন 5টা সাড়ে 5টাতে, তখন কিন্তু আর মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে। এখন কিন্তু রিট্রিট সেরিমনিটা শুরু হয়ে গেছে দেখুন। রিট্রিট সেরিমনির আগে কিছুটা সময়, যেটা 4টে সাড়ে 4টে থেকে এই অনুষ্ঠানগুলো কিন্তু শুরু হয়ে যায়। কিছু বাচ্চাদের নিয়েও কিন্তু অনুষ্ঠান করায় বিএসএফ জওয়ানরা। তারপরে কিন্তু যত মহিলাদের কিন্তু নিচে আমন্ত্রিত করা হয়, সেখানে দেশভক্তি গানে তাদের নাচবার জন্য। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা এনজয়েবল মুহূর্ত। আমরা ইন্ডিয়ানস, সেই জন্য খুবই ভালো লাগছে যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে
আমরা ইন্ডিয়ার জন্য এরকম গানে নাচ বাজনা এটাই সেরিমনি একদম লাস্ট মুহূর্তে আমরা পৌঁছে গেছি। এখানে কিন্তু ওই পতাকা যে ফ্ল্যাগটা থাকে সেটাকে কিন্তু অর্ধনমিত করা হয়ে খুলে রাখা হয়, আর তাতে কিন্তু খুলে নিয়ে যাবার পরে কিন্তু আর এখন কিন্তু দেখুন সব পতাকা কিন্তু নামানোর পর এখানে সবাই আমরা ফটো তুলতে ব্যস্ত ছিলাম, কারণ এখানেই লাস্ট ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এটা কিন্তু বর্ডার এরিয়া নয়, বর্ডার এখান থেকে অনেকটাই দূরে, বলতে গেলে 1-2 কিলোমিটার দূর হবে হয়তো বর্ডার এলাকা, কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না। কিছুটা সময় এখানে দাঁড়ানোর পর এখান থেকে কিন্তু সরে যেতে বলছে। তাও সবাই এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই ফটো তোলার পর আস্তে আস্তে আমরা কিন্তু চলে গিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। अरे तो झंडा तो ले, झंडा ले। এরপর সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে।
তো এই স্বর্ণ মন্দিরের নাম অ্যাকচুয়ালি হরমন্দির সাহিব নামেও পরিচিত, আর পাঞ্জাবিদের ভাষায় একে দরবার সাহেবও বলা হয়। এই হচ্ছে মেন চক। মেন চক থেকে আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। এখানে সর্বদাই অনেক লোকের আনাগোনা, কারণ প্রচুর দেশ বিদেশ থেকেও এখানে লোকেরা এই মন্দির দর্শনে আসেন। তবে এক জায়গায় জুতো খোলার পর সমস্তটাই কিন্তু বিনামূল্যে। এখানে জল আছে, এখানে কিন্তু অলরেডি আপনারা পা ধুয়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হলো পাঞ্জাবের সেই বিখ্যাত অমৃতসরের স্বর্ণ মন্দির, যেটা দেখবার জন্য লোক দূর দূরান্ত থেকে আসে। আমরা যে সময় গেছি সেই সময় প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। আমি ঠিক মতনভাবে ক্যামেরা বা ভিডিও কিছুই করে উঠতে পারছিলাম না, তবে খুবই ভালো লাগছিল। এত দিনের অপেক্ষা করার পর আমার এই প্রথমবার স্বর্ণ মন্দির দর্শন। প্রচুর লাইন দিয়েছিলাম, 2 ঘন্টা লাইনের পর দর্শন পেয়েছিলাম আমরা। তবে তারই মধ্যে যে গুরুদুয়ারার মেন যে চতুর্থ শিখ গুরু, ওনার পালকি চলে যাচ্ছিলেন সেই সময়, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। অপূর্ব সেই মুহূর্ত দেখুন। এখানে প্রতিদিন প্রায় 1-1.5 লাখ লোকের আগমন হয় এই স্বর্ণ মন্দির দেখবার জন্য, সেখানে এসে উপাসনা করবার জন্য। বর্ণ ধর্ম বিশেষে এখানে সব মানুষই আসতে পারে। এর কিন্তু 4টে প্রবেশদ্বার রয়েছে এবং প্রত্যেকটা প্রবেশদ্বারে একটা করে ক্লক টাওয়ার রয়েছে। এটা হচ্ছে মেন চক, যেখান থেকে গোল্ডেন টেম্পলের রাস্তা শুরু হয়। আপনারা গোল্ডেন টেম্পলের রাস্তা আসতে এই মেন চকটা দেখতে পাবেন। এটা একটা স্ট্যাচু করা রয়েছে রাজা মহারাজার। এখানে খুব ভালো হোটেলও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে হ্যাঁ, গোল্ডেন টেম্পলের কিন্তু আশেপাশে সব কিন্তু ভেজ, আর কোনো রকমের মাদক বা অ্যালকোহল এখানে কিন্তু একদমই বর্জিত। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে জায়গা। আমরাও কিন্তু পরের দিনে এই জায়গাটা এক্সপ্লোর করেছিলাম। আমরা কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে জায়গা, মেন যে উদ্যানটা ছিল তার মধ্যে প্রবেশ করছি এখন। এটা কিন্তু খুব সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আমরা খুব আর্লি মর্নিংই চলে গিয়েছিলাম, কারণ আমাদের দুপুরে ফ্লাইট ছিল কলকাতার উদ্দেশ্যে। এই যেসব ওয়ালগুলো দেখছেন, এগুলো কিন্তু আগেকার ওয়ালই কিন্তু আছে। কিছু কিছু ওয়াল আগেকার আছে, তবে বেশ কিছুটাই আবার নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যেসব লোকেদের শহীদ হতে হয়েছিল, শুধু পুরুষ বলবো না, মহিলাও বাচ্চা সমেত, তাদের উদ্দেশ্যে এখানে কিন্তু একটা সমাধিসৌধ স্থাপন করা হয়েছে।
এই যে ওয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু তখনকার দিনের পুরনো ওয়াল, দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো বহু বছরের পুরনো, ব্রিটিশ আমলের। আর এই যে হোয়াইট যে স্কোয়ারগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভেতরে ওই যে দেখতে পাচ্ছেন বুলেটের দাগ, যে বুলেটগুলো কিন্তু ছোড়া হয়েছিল। জানেনই নিশ্চয়ই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ব্রিটিশ জেনারেল ডায়ার, যিনি নৃশংস এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন, তা আজও ইতিহাসে একটা শিহরণ জাগানো হত্যাকাণ্ড। এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ওয়ালে কিন্তু বুলেট মার্কিং করা রয়েছে, আর সেগুলো কিন্তু খুব সযত্নে এখনও সংরক্ষিত করা হয়েছে। এবং সেখানে যতজন শহীদ হয়েছিল এখানে কিছু তাদের স্মৃতিসৌধ আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, আপনারাও অমৃতসর ঘুরতে গেলে অবশ্যই এখানটা আসবেন, কারণ জালিয়ানওয়ালাবাগ গোল্ডেন টেম্পলের রাস্তাতেই পড়ে, একদম সামনেই। তবে এই জায়গাটাও বেশ খানিকটা বড়, কারণ এর মধ্যেও অনেক 2-3টে মিউজিয়াম রয়েছে, তাতেও কিন্তু ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের কিন্তু সমস্তটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে অনেক রকম ভিডিও গ্রাফিক্সের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তখন সেই সময় ভগৎ সিং আরও যারা সব ছিলেন, তারা কিভাবে আমাদের দেশের জন্য কতটা বলিদান দিয়ে গেছেন। আর এটা হচ্ছে শহীদ উধম সিংয়ের যে এখনও অ্যাসেসটা রয়েছে, তাকেও কিন্তু সংরক্ষণ করা আছে। এছাড়াও যারা যারা শহীদ হয়েছিলেন তাদের কিছু জনের ছবি এখানে রাখা হয়েছে তাদের উদ্দেশ্যে। তারপরের দিন আমরা কিন্তু ব্যাক টু কলকাতা। ওকে, বাই বাই।